নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। নতুন করে মেয়ের খুনের তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে অভয়ার বাবা মা বৃহস্পতিবার সকালে নতুন মামলার আর্জি জানিয়েছেন তারা। তাদের কথায় বর্তমানে যে তদন্ত চলছে তাতে আস্থা নেই, তাই নতুন করে খুনের তদন্তের নির্দেশ দেওয়া হোক। তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় বড় মোড়, সিবিআই এ অনাস্থা। নতুন করে তদন্ত চেয়ে মামলা দায়ের হলো হাইকোর্টে। বৃহস্পতিবার মামলা দায়ের করলেন তিলোত্তমার বাবা মা। তদন্তের নামে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে বলে অভিযোগ মৃতার বাবা মায়ের। আগস্ট মাস থেকে চর্চায় আরজিকর। তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগের প্রতিবাদে ফুঁসে উঠেছিল গোটা বাংলা। তবে ৩ মাসের মাথায় এই ঘটনায় জামিন পেয়েছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। কারণ হিসেবে জানা গিয়েছে, চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এসবের মাঝে বৃহস্পতিবার সকালে নতুন করে তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন অভয়ার বাবা মা। তাদের বক্তব্য, যে গতিতে আর যে পথে তদন্ত চলছে তাতে আর তাদের আস্থা নেই। ট্রায়াল শুরু হয়ে গিয়েছে, সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে আদালত যদি হস্তক্ষেপ না করে তাহলে তাদের মেয়ের ওপর নির্যাতন খুনের তদন্ত মাঝপথেই স্তব্ধ হয়ে যাবে। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে গিয়ে তারা মামলা করেছেন। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি। আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে। প্রথম থেকেই এই মামলায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে এসেছিলেন তিলোত্তমার বাবা মা। কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সিবিআই যখন তদন্তভার হাতে নেয় তখনই স্বতঃপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করে। বর্তমানে শীর্ষ আদালতে এই মামলা বিচারাধীন। সুতরাং নতুন করে কলকাতা হাইকোর্টে এই মামলা শুরু হলে প্রথম বিচার্য বিষয় হবে আদৌ এই মামলাটি শোনা যেতে পারে কিনা। শীর্ষ আদালতে তিলোত্তমার পরিবারেও আইনজীবী রয়েছে। সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টেও তিলোত্তমার পরিবারের আইনজীবী হাইকোর্টে মামলার বিষয়টি উল্লেখ করতে পারেন। ঘটনার কয়েকদিনের মধ্যেই সিবিআই এই তদন্তভার হাতে নেয়। কয়েক মাস হয়েছে সিবিআই তদন্ত করছে, কিন্তু এরই মধ্যে সিবিআই তদন্তের বিভিন্ন দিক থেকে গাফিলতি নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। হাই নিউজ নেটওয়ার্ক। আরজিকর নিয়ে অবস্থান জানাতে হবে সিবিআইকে, নির্যাতিতার বাবা মায়ের আর্জিতে সারা হাইকোর্টের। আরজিকর মামলার বিচার প্রক্রিয়ার ওপর ওঠা অভিযোগ নিয়ে সিবিআই এর অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট। নির্যাতিতার বাবা মায়ের আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, ওই মামলা সংক্রান্ত নথি হাইকোর্টে পেশ করতে হবে সিবিআইকে। আগামী 24শে ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। সিবিআই এর বিরুদ্ধে আদালতে মিথ্যা কথা বলার অভিযোগ তুলেছিলেন আগেই। এবার আরজিকর কাণ্ডে নিহত মহিলা চিকিৎসকের বাবা মা সরাসরি তদন্তকারী কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ তুললেন। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন সিবিআই তদন্তে তাদের কোনো আস্থা নেই। বৃহস্পতিবার দুপুরে নির্যাতিতার পরিবার হাইকোর্টকে জানায়, বিচার প্রক্রিয়া অনেক খুঁত রয়েছে। সিবিআই তদন্ত নিয়ে নির্যাতিতার বাবা মায়ের ক্ষোভের আঁচ মিলেছিল গত 10ই ডিসেম্বর। সেদিন সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনানি ছিল। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে আরজিকরের ওই মহিলা চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের বিচার প্রক্রিয়া নিয়ে ওঠে প্রশ্ন। প্রধান বিচারপতি জানতে চান কতদিনে বিচার প্রক্রিয়া শেষ হবে। সিবিআই এর আইনজীবী তুষার মেহতা আদালতে জানান দ্রুতই বিচার প্রক্রিয়া শেষ হবে। এমনকি নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভারও জানান নিম্ন আদালতে প্রায় প্রতিদিনই বিচার প্রক্রিয়ার শুনানি হচ্ছে। শীর্ষ আদালত আগেই এই মামলার শুনানিতে সিবিআইকে বলেছিল নির্যাতিতার পরিবারের সঙ্গে যেন যোগাযোগ রাখেন কেন্দ্রীয় তদন্তকারীরা। নির্যাতিতার বাবা মা সেদিন সুপ্রিম কোর্টে অভিযোগ করেছিলেন সিবিআই তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে না। নির্যাতিতার বাবা সেদিন বলেছিলেন আদালতে দাঁড়িয়ে এভাবে মিথ্যা বলা যায় তা আমরা জানতাম না। সেই মিথ্যার ওপর সুপ্রিম কোর্ট নজরদারি চালাচ্ছে। সিবিআই আদালতে বলছে তারা আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে, কিন্তু আমরা কিছুই জানতে পারছি না। আরজিকরের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাট এবং কর্তব্যে গাফিলতি মামলায় 90 দিন পেরিয়ে গেলেও চার্জশিট দিতে পারেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। চার্জশিট না দেওয়ায় এই মামলায় ধৃত আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করে আদালত। জানিয়েও ক্ষুব্ধ নির্যাতিতার পরিবার। ন্যায় বিচারের দাবিতে তারা একটি ফেসবুক পেজও চালু করেছেন ইতিমধ্যেই। হাই নিউজ নেটওয়ার্ক। রাহুল গান্ধী আমাকে ধাক্কা মেরেছেন, আম্বেদকর কাণ্ডে হাতাহাতি লোকসভায় আহত বিজেপি সাংসদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আম্বেদকর মন্তব্য ঘিরে সংসদের অন্দরে সরকার এবং বিরোধী পক্ষের সংঘাত। এই সংঘাত এবার পরিণত হল সংঘর্ষে।
বৃহস্পতিবার দুপক্ষে ধাক্কাধাক্কিতে বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র ষড়ঙ্গী আহত হয়েছেন বলেই অভিযোগ। ওড়িশার বালেশ্বরের সাংসদ ষড়ঙ্গীর অভিযোগ, তাকে ধাক্কা মেরেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী স্বয়ং। সূত্রের খবর, মাথায় আঘাত পেয়েছে ষড়ঙ্গী। সতীর্থ বিজেপি সাংসদ এবং লোকসভার কর্মীরা ধরাধরি করে অধিবেশন কক্ষের বাইরে আনার পরে ষড়ঙ্গীকে দেখতে আসেন রাহুল। सर किस जगह पे सर किस जगह पे सीढ़ी के ऊपर में Excuse me, I have hand on his injury. और राहुल गांधी ने आकर के कैंपिंग को धक्का लगाया, वो मेरे ऊपर गिर पड़ा और मैं देखिए मैं पता नहीं आपके शांत हो जाए, आपके कैमरा में होगा। ये पार्लियामेंट की एंट्रेंस है, इसमें मैं अंदर जाने की कोशिश कर रहा था तो बीजेपी के एमपी जो थे वो मुझे ऐसे रोकने की कोशिश कर रहे थे, धकेल रहे थे और मुझे धमका रहे थे, तो वो हुआ है बस। नहीं देखिए हाँ किया है मगर ठीक है कोई मतलब धक्का मुक्की से हमें कुछ होता नहीं है, मगर ये एंट्रेंस है पार्लियामेंट हाउस की और हमारा अधिकार है अंदर जाने का, और बीजेपी के जो मेंबर्स हैं वो हमें अंदर जाने से रोक रहे थे। सेंट्रल इशू है जो आप लोग मांग कर रहे हैं अमित शाह के रेजिग्नेशन को लेकर। नहीं, सेंट्रल इशू है कि ये कॉन्स्टिट्यूशन पर आक्रमण कर रहे हैं और जो अंबेडकर जी की मेमोरी है उसका अपमान कर रहे हैं। মঙ্গলবার রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর নিয়ে বিতর্কের শেষে জবাবি বক্তৃতায় শাহ বলেন, এখন একটা ফ্যাশন হয়েছে, আম্বেদকর 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 আম্বেদকর। এতবার ভগবানের নাম নিলে ৭ জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হতো। বুধবার থেকেই শাহের বিরুদ্ধে আম্বেদকর অবমাননার অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধীরা। বৃহস্পতিবার লোকসভায় সেই বিক্ষোভ ঘিরেই হয় তুলকালাম। প্রসঙ্গত ১৯৯৯ সালে ওড়িশায় অস্ট্রেলীয় মিশনারি গ্রাহাম স্টার্ট স্টেইনস ও তার ২ শিশুপুত্রকে পুড়িয়ে মারার ঘটনায় নাম জড়িয়েছিল বজরং দলের। সেই সময় বজরং দলের রাজ্য সভাপতি ছিলেন ষড়ঙ্গী। তার বিরুদ্ধেও খুনের মামলা রুজু হয়, কিন্তু মূল অভিযুক্ত দারা সিংয়ের যাবজ্জীবন জেল হলেও বিচারে রেহাই পেয়ে যান ষড়ঙ্গী। হাই নিউজ নেটওয়ার্ক। জনসংযোগে বেরিয়ে ড্রেনে পড়ে গেলেন বিধায়ক। মাঝপথে জনসংযোগ বন্ধ করে ছুটতে হলো ডাক্তারের কাছে। সাত সকালে বিপত্তি, জনসংযোগ করতে বেরিয়ে ড্রেনে পড়ে গেলেন বিধায়ক। মাঝপথে জনসংযোগ বন্ধ করে ডাক্তারের কাছে ছুটতে হলো বিধায়ককে। বৃহস্পতিবার সকালে এলাকার পরিস্থিতি দেখতে বেরিয়েছিলেন হুগলির চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সেখানেই ড্রেনের মধ্যে ঢুকে যায় তার পা। দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ করতে বেরিয়েছিলেন ওই বিধায়ক। কোথাও জলের সমস্যা, কোথাও রাস্তার সমস্যার কথা তাকে জানাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। ব্যান্ডেল কলাবাজার এলাকায় বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলেন তিনি। সেখানেই হঠাৎ একটি ট্রেনের স্ল্যাব ভেঙে পা ঢুকে যায় বিধায়কের। কোনো রকমে তাকে টেনে তোলেন তার নিরাপত্তা রক্ষী এবং দলের কর্মীরা। এরপরও কিছুটা জনসংযোগ চালানোর চেষ্টা করেন বিধায়ক, কিন্তু পা ফুলে যাওয়ায় মাঝপথেই বসে পড়েন তিনি। জনসংযোগ বন্ধ করে চিকিৎসকের কাছে যেতে হয় তাকে। ব্যান্ডেলে অর্থোপেডিক সার্জনকে দেখান তিনি। সঙ্গে সঙ্গে এক্স রে করা হয়। চিকিৎসক জানান বিধায়কের পায়ে চিট ধরেছে। 1 মাস বিশ্রাম নিতেও বলা হয়েছে বিধায়ককে। আমি যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম তার পেছনেই 2টো স্ল্যাপের গ্যাপ ছিল, আমি দেখিনি। আমি মানুষের সাথে কথা বলে যখন ঘুরতে গেছি তখন আমার ডান পাটা পুরো ঢুকে গেলাম ভেতরে, ড্রেনের ভেতরে। বাঁ পাটা উপরে ছিল, তা সবাই টেনে তুললো। হাঁটতে গেলেই একটা পেন হচ্ছিল, ভালো পেন, সেই করেই কিছুটা করলাম, কিন্তু তারপরে আর করতে পারলাম না। হাই নিউজ নেটওয়ার্ক। জাল পাসপোর্ট কাণ্ডে উদ্বেগ ছড়াচ্ছে, কারণ ক্রমশ গ্রেপ্তারির সংখ্যা বাড়ছে। সব মিলিয়ে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই জাল পাসপোর্ট কাণ্ডে পর্ণশ্রী থেকে আরও একজন গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে জাল নথি তৈরির অভিযোগ রয়েছে। তল্লাশি চালিয়ে মিলেছে একাধিক জাল নথি, সার্টিফিকেট থেকে মাধ্যমিক এবং একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জাল নথি, জাল পাসপোর্ট এবং সব মিলিয়ে প্রায় 3000 নথি উদ্ধার করা হয়েছে। সন্দেহ তালিকায় আরও বেশ কিছুজন রয়েছে। কাদের হাতে ভুয়ো পাসপোর্ট, সন্দেহ বাড়ছে পুলিশের।
প্রতিবেশীদের পদক্ষেপের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করতে হবে। আধুনিকীকরণে বরাদ্দ বাড়ছে সেনার। ভারতীয় সেনার আধুনিকীকরণের প্রক্রিয়ায় গতি আনতে অন্তর্বর্তী বাজেট বরাদ্দ বৃদ্ধির সুপারিশ করল প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। বর্তমান বরাদ্দ যথেষ্ট নয় বলে জানিয়ে কমিটি বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে। সংসদীয় কমিটিতে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, প্রতিবেশীদের সামরিক খাতে বরাদ্দ ব্যয় বৃদ্ধির সঙ্গে আনুপাতিক ভারসাম্য রক্ষা করতেই এই পদক্ষেপের প্রয়োজন। বর্ধিত বরাদ্দ সেনার আধুনিকীকরণের জন্য ব্যবহৃত হবে বলেই সরকারি সূত্রে খবর। লোকসভার বিজেপি সাংসদ তথা প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রাধামোহন সিং জানিয়েছেন, বর্ধিত বাজেট বরাদ্দ প্রতিরক্ষায় আত্মনির্ভরতা বাড়াতে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেবে। পাশাপাশি জরুরি প্রয়োজনে আমদানি করা হবে অত্যাধুনিক অস্ত্র এবং সামরিক সরঞ্জাম। গত জুলাইয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট বক্তৃতায় 2024-25 অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে 6,21,000 কোটি টাকা করার কথা ঘোষণা করেছিলেন। 2023-24 অর্থবর্ষে এই অঙ্ক ছিল 5,94,000 কোটি টাকা। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 12.9% বাজেট বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করলেও পরবর্তী সময় মুদ্রাস্ফীতির কারণে সেনার আধুনিকীকরণের জন্য বাড়তি অর্থের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। সংসদীয় কমিটি জানিয়েছে, সেনার প্রয়োজনীয় আধুনিকীকরণের ক্ষেত্রে অর্থের অভাব রয়েছে। সেই কারণেই এই বরাদ্দ বৃদ্ধির সুপারিশ। হাই নিউজ নেটওয়ার্ক। গত 2 মাস সরকারি পরিষেবা দিতে না পারায় হাত জোর করে ক্ষমা চাইলেন বিএলআরও। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ গ্রামবাসীরা। জমি বাড়ি সংক্রান্ত দলিল থেকে নথিপত্র হিয়ারিং হচ্ছে না, সমস্যায় সীমান্তের মানুষজন। পাশাপাশি এর সঙ্গে যুক্ত প্রায় শতাধিক ল ক্লার্করা হয়রানির শিকার হচ্ছে। আর যার জেরে বৃহস্পতিবার বিএলআরও অফিসের সামনেই বিক্ষোভ দেখান ল ক্লার্ক থেকে শুরু করে সাধারণ উপভোক্তারা। আমাদের সমস্যা হচ্ছে এই নতুন বিএলআর এইখানে স্বরূপনগরে আসার পরে ইনি আজ পর্যন্ত কোনো কেসে একটা মিস কেস করেন না, একটা হিয়ারিং করতে চান না, একটা ওয়ারেস কেসও করেননি। স্কুলের ছাত্রছাত্রী আসলে তাদেরও একটা সইও দিচ্ছেন না। এবং এই যে আজকে হিয়ারিং হচ্ছে, 20 দিন পরে তামিল হচ্ছে, আজকে কেস নাম্বার এন্ট্রি হচ্ছে, 20 দিন পরে নোটিশ ছাড়ছে। তারপর বিএলআরের কাছে গেলে ঘন্টার পর ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা বয়স্ক মানুষ তারা সবাই এখানে বসে থাকে। তাদেরকে কোনো রকম বিএলআর বাইরে থেকে বলে দেয়, সব বাইরে থেকে ফিরিয়ে দাও, যে যা ঢুকবে 2-1 জনকে ঢুকাও, সব বাইরে থেকে বলে করে ফিরিয়ে দাও। সাধারণ মানুষ আপনি দেখবেন, আমরা ঢোকার আগেই দেখবেন যে কজন এসছিলেন, প্রত্যেক দিন আমি অফিসে যাব, ঢোকা থেকে অফিসিয়াল আওয়ার যেটা আছে সেই মানে আমি অফিসে আসার পরের থেকেই পাবলিকের সাথে মিট করা শুরু করি। এবং অফিস লিভ করার আগে পর্যন্ত, গতকালও একজন এলেন, একজন ভদ্রমহিলা, তার একটা অ্যাটেস্টেশনের একটা ইস্যু ছিল আমাদের, সেটা করে দিয়ে কিন্তু আমি কালকেও কিন্তু অফিস লিভ করেছি। তো চেষ্টা করি প্রত্যেকটি মানুষের সাথে যাতে দেখা করা যায়, এবং দেখা করব যতদিনে চেয়ারে থাকবো সরকারের নির্দেশে। এই প্রসঙ্গে আরেকটি কথা হচ্ছে যে আমার অফিসে প্রচুর, যেহেতু পাবলিক সার্ভিস আমরা প্রোভাইড করি, প্রচুর মানুষজন এসে তারা মিউটেশন, কনভার্সন, মিসপিটিশনস তারা কিন্তু অফিসে এসে তারা আবেদন করেন। তারা যদি কখনো না পারেন, তারা যদি কাউকে ডেলিগেট করেন, সেটা আমাদের মানে এখানকার ল ক্লার্কস বা মহুরি তারা হতে পারেন, কিন্তু তারা যদি তাকে কোনো মুচলেখা না দিয়ে তাকে যদি পারমিশন দেন, সেক্ষেত্রে তো সেই কাজগুলো আমাদের করতে। এক টুকরো পাহাড় আর সেই পাহাড়ের কোলে ছবি আঁকার কর্মশালা। শুশুনিয়া পাহাড়ের কোলে প্রকৃতির মাঝে ছবি আঁকার কর্মশালার আয়োজন করলো বাঁকুড়া আটচালা শুশুনিয়া পাহাড়। প্রকৃতি প্রেমীদের কাছে যেন ভূস্বর্গ। সবুজ প্রকৃতি, শান্ত পরিবেশের টানে সারা বছর দূর দূরান্তের মানুষ ভিড় জমান এই পাহাড়ে। সবুজ প্রকৃতির মাঝে দুদিনের বিশেষ কর্মশালার জন্য শুশুনিয়া পাহাড়কে বেছে নিল বাঁকুড়ার ছবি আঁকার সংগঠন আটচালা। 20 জন অঙ্কন শিল্পীকে নিয়ে আয়োজিত জল রঙের এই কর্মশালা। পাহাড় এবং পাহাড় সংলগ্ন এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন জায়গার প্রকৃতির ছবি আঁকবেন শিল্পীরা। চেষ্টা করেছি বাচ্চাগুলো যারা যায় আর কি, আউটডোরে গিয়ে খেই হারিয়ে ফেলে যে কে কোনটা আঁকবো, কোনটা ছাড়বো, কোনটা রাখবো। তো সেটাকে বোঝানোর চেষ্টা করেছি, মানে কম্পোজিশনটাকে আমি বুঝিয়েছি, মানে কম্পোজিশন কি, সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, ব্যালেন্স করতে হবে কীভাবে, সেটাকে বোঝানোর চেষ্টা করেছি। কালকের থেকে দেখলাম আজকে ওরা অনেকটা বেটার কাজ করেছে,
কালকে আমরা স্টিল লাইফ টাইপে করেছিলাম, ফুল স্টাডি করেছি এবং কোর্টের স্টাডিটা দেখিয়েছি। আজকে আমরা ডাইরেক্ট ওয়াটার কালার দেখিয়েছি একদম। আমরা গিয়েছিলাম একটু দূরে আর কি, যেখান থেকে পাহাড়টা পুরোটা দেখা যাচ্ছে। তো সেই পাহাড় সঙ্গে আমরা ওখানে যে কিছু পলাশ গাছ দেখেছি, পলাশ গাছটাকে সাবজেক্ট করে আর খেজুর গাছটাকে অবজেক্ট, পাহাড়টাকে অবজেক্ট করে আমরা সেটাকে ব্যালেন্স করেছি এবং এখানে সেই কাজগুলো এখানে ওরা ডিসপ্লে করেছে। তো এটা আমার বড় পাওনা যে আমি ওদের হয়তো কিছুটা দিতে পেরেছি, এবার ওরা নিজেরাই বলবে, ওদের কাজই বলবে, কথা বলবে। এখানে আমরা অনেক কিছু জানতে পারলাম, যে জিনিসগুলো হয়তো আমরা আর্ট কলেজে গিয়ে বিভিন্ন ডিসকাশনের মাধ্যমে আমাদের জানা যেত। তো আমরা সেই অপরচুনিটি এখানে পেলাম। এখানে স্যার আমাদের খুব ভালোভাবে গাইড করলো, বিভিন্ন যেসব আমাদের অসুবিধা ছিল সেগুলো স্যার খুব ভালোভাবে বুঝিয়ে দিল। তারপর ম্যাম আমাদের যে আর্ট হিস্ট্রি যেটা পড়ানো হয় সেটাও এক সংক্ষিপ্ত বিবরণ আমাদেরকে এখানে দিয়ে গেলো, যা করে আমাদের এরপরে ইন্টারেস্ট আরও বেশি বাড়তে থাকলো। তো ভবিষ্যতের জন্য আবার আমরা ওয়ার্কশপ যদি করা হয়, আমরা বাকিদেরকে বলবো যে তারাও যেন অংশগ্রহণ। জয়নগরের মোয়া তো খেয়েছেন, কিন্তু মোয়ার কেক খেয়েছেন কি? অবাক হচ্ছেন কি শুনে? জয়নগরে তৈরি হতে চলেছে মোয়া দিয়ে বানানো কেক। শীতকালে পিকনিক হোক কিংবা কোনো অনুষ্ঠান, সকালের জলখাবারে জায়গা করে নেয় মোয়া। আর তা যদি হয় জয়নগরের, তাহলে তো কথাই নেই। মোয়া প্রেমীদের কথা মাথায় রেখে এবার শীতে নতুনত্ব কিছু আনতে চলেছে জয়নগরে। শুরু হচ্ছে মোয়ার কেক। ডিসেম্বর সামনেই চলে এসেছে, তো আমরা এই জয়নগরের মোয়ার কেক বানানো শুরু করে দিয়েছি অলরেডি। জয়নগরে যে মোয়ার কেক, এই জয়নগরে খতমের মোয়ার প্রথম শুরু করেছে। তো আপনারা যদি কেউ জয়নগরের মোয়ার কেক অর্ডার দিতে চান তো তাড়াতাড়ি দিয়ে দিন, কারণ প্রচুর অর্ডার, তো আমাদেরও তো দিতে হবে। আপনারা একটু অর্ডার আগে দিলে আমাদের খুবই ভালো হয়। তাই 25শে ডিসেম্বর আসুন, কেকের অর্ডার দিন। জুওলজিক্যাল পার্ক এবার পর্যটকদের কাছে হয়ে উঠবে আরো আকর্ষণীয়। ঝাড়গ্রামের জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কে সৌন্দর্য বাড়াতে আনা হচ্ছে বাঘ ও সিংহ। ইতিমধ্যেই বন দপ্তরের পক্ষ থেকে ওই পার্কে ব্রাজিল ও আফ্রিকার টিয়া ডুয়ার্সের লেপার্ড নিয়ে আসা হয়েছে। পার্কের জলাশয়ে এবার কুমিরের দেখাও মিলবে। শাল ও পিয়াল গাছের মাঝে নতুন এনক্লোজার দুটো সাদা কাকাতুয়া আনা হয়েছে। নতুন অতিথিদের দেখতে পর্যটকদের ভিড় বাড়ছে পার্কে। ঝাড়গ্রামবাসীর কাছে পার্কটি ডিয়ার পার্ক নামেই পরিচিত। জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কের বন্য পশু পাখিদের দেখতে পর্যটকরা সারা বছর ভিড় জমান। শীতের মরশুমে ভিড় আরও বাড়ে। সব থেকে আগে তো আমি চাই কি যে লোকজন আছে, যে চিলড্রেন পার্ক আছে, চিলড্রেন পার্ককে আমি ইমপ্রুভ করতে চাই। তো ওখানে আপনি একটা দেখবেন প্লেইং এরিয়া, গ্রাস এরিয়া, ঝুলা, গেদেবো, এসব অলরেডি কাজ চলছে, একদম কমপ্লিশনই আছে। তো ওটা একটা কমপ্লিট হয়ে যাবে। তো যে লোকজন আছে ওনার একটা বসার ব্যবস্থা ওখানে বেশি আছে। এছাড়া একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে কি আমি এক্সপেক্ট করছি কি উইদিন এ ইয়ার টাইগার চলে আসবে। টাইগার এনক্লোজার অলরেডি অ্যাপ্রুভাল চলে আসে, টেন্ডার ফ্লোট হয়ে গেছে। তো ওটা যদি কাজ যদি উইদিন আ মান্থ স্টার্ট হয়ে যায়, আমি এক্সপেক্ট করছি কি বাই নেক্সট ইয়ার এখানে টাইগার আমি ইন্ট্রোডিউস করতে পারবো। আরও অনেক পাখি এখানে পরিকল্পনা চলছে, ককাটু অলরেডি চলে আসে। আমি আশা করছি এই উইক ভিজিটের জন্য ওপেন হয়ে যাবে। ব্ল্যাকবাক ইন্ট্রোডিউস করা আছে, পর্কিউপাইন আছে, আরও অনেক যে জানোয়ার আছে ও যে এনক্লোজার হবে ও পুরো টেন্ডার প্রসেস আছে। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।